প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা শুরুটা করব ফয়েজ আহমদকে দিয়ে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য বেশ আলোচনা হচ্ছে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হবে বলে আশঙ্কা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, বড় শক্তি দিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত জর্জঞ্জায় আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে। ভেতর থেকে বাইরে থেকে বড় শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করবে। ফয়েজ আহমদ, এই সতর্কবার্তা আপনি কিভাবে ব্যাখ্যা করেন? মাননীয় প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে যে সমস্ত বাহিনী এবং যে সমস্ত ডিপার্টমেন্ট এবং আইন শৃঙ্খলার বাহিরেও বর্তমান সময়ে টেকনোলজিকে ব্যবহার করে যে ধরনের উস্কানি নানান সময়ে দেওয়ার চেষ্টা হয় বিভিন্ন ফর্মে, এই রিলেটেড বিষয় আশয়গুলি নিয়ে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত একটা বৈঠক করেছিলেন গতকাল। ওই বৈঠকেই মূলত এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। আপনাকে যদি আমি প্রধান উপদেষ্টার একটা অবস্থানকে তুলে ধরি আপনার কাছে, তাহলে আপনি পুরো বিষয়টা আপনার কাছে আরো সহজ হয়ে যাবে বুঝতে। প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য, কিন্তু আমাদের প্রত্যাশায় রাখতে হবে সবচেয়ে ভালো একটি নির্বাচন। সুতরাং প্রস্তুতির যাতে কোনো অবস্থাতেই কোনো রকম ঘাটতি না হয়, প্রস্তুতি নেয়ার সময় যাতে কোনো বিষয়ে প্রস্তুতি যারা নিচ্ছি আমরা তাদেরকে যেন এরকম সন্তুষ্ট করে না ফেলে যে এই বিষয়ে আর মনোযোগ না দিলে চলবে। সেজন্য প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদের বিরুদ্ধে বা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে এই মুহূর্তে যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে, সেই সমস্ত ষড়যন্ত্র তো অলমোস্ট বলা চলে একটা দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র, অনেক দিন থেকে হচ্ছে। কিন্তু এই ষড়যন্ত্রকারীদের সামনে ইমিডিয়েট যেই উপলক্ষ, সেটা হচ্ছে আগামী সাধারণ নির্বাচন। এই নির্বাচনটা বানচাল করার জন্য তারা কিন্তু নানান পায়তারা করছে। সো এই পায়তারাটা কারা করছে সেটা আমাদের কাছে পরিষ্কার। আমাদের সামনে দুটো ভাগে যদি আমরা ভাগ করি, যে পতিত আওয়ামী লীগ এর একটা বড় অংশ বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছে। এরা ওই সমস্ত দেশগুলিতে বসে বাংলাদেশকে আনস্টেবল করার জন্য নানান ধরনের পরিকল্পনা, অর্থায়ন এবং নানান সহযোগিতা নানান পক্ষ থেকে নিচ্ছে বাংলাদেশ বিরোধী শক্তির। অপরদিকে তাদেরই কিন্তু একটা বড় অংশ আবার এই দেশেও আছে, তারাও নানানভাবে সক্রিয়। সুতরাং যখন নির্বাচনটা ঘনিয়ে আসবে, সে সময় নির্বাচনের আগে আগে তারা নানান ধরনের ঘটনা ঘটাতে পারে। দেখে গাপটি মেরে বসে থাকে, হঠাৎ করে কোনো একটা বড় আক্রমণ করতে পারে কোনো এক জায়গায়। সো প্রধান উপদেষ্টা ওগুলিকে মনে করে দিয়েছেন সংশ্লিষ্ট সবাইকে, যে আপনি দেখছেন যে নির্বাচনের প্রচার প্রচারণা খুব স্মুথলি চলছে, কোথাও কোনো সংঘাত সহিংসতার ঘটনা নেই। হঠাৎ করে এমন এক জায়গায় এমন এক ঘটনা ঘটাবে যেটা পুরো নির্বাচন ব্যবস্থার জন্য, পুরো নির্বাচন আয়োজনের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে। সুতরাং সম্ভাব্য সকল চ্যালেঞ্জকে মাথায় রেখে তার মোকাবেলার জন্য সব প্রস্তুতি যেন নেয়, সেই জন্যই আইন শৃঙ্খলা বাহিনীর যে শীর্ষ কর্মকর্তারা ছিলেন তাদেরকে এই নির্দেশনাগুলি দিয়েছেন। এর ফলে এই যে প্রধান উপদেষ্টার বক্তব্যটা, এটা আমি আপনাকে বলবো যে এটা নাগরিকদেরকে আতঙ্কিত করা নয়, পলিটিশিয়ানদেরকে বা নির্বাচনে যারা অংশগ্রহণে ভোটার হিসেবে অথবা প্রার্থী হিসেবে আগ্রহী তাদেরকে আতঙ্কিত করা নয়, বরং একটা সুসংবাদ দেয়া যে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্যও সরকার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে, নাগরিকরা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। কিন্তু ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার এই মন্তব্য কিন্তু নির্বাচনী প্রক্রিয়া নেই এক ধরনের উদ্বেগ বটে। না, ডেফিনেটলি উদ্বেগ বটে। কেউ কেউ বলছেন এটা কি আসলে প্রফেসর ইউনূস চাচ্ছেন যে জনমত প্রস্তুতি বা জনমত প্রস্তুতির কোনো কৌশল কিনা ওনার? না, দেখুন, কৌশলের বিষয় নয়, এখানে পরিষ্কার করে বলি, আগামী নির্বাচনটা
কেন নানান বিবেচনায় গুরুত্বপূর্ণ? প্রথম কথা হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে হাঁটছি, আসলে এর কোনো বিকল্প এর কোনো বিকল্প নেই। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনার কাছে কি বিকল্প, কি বিকল্প না, বা কি প্রয়োজন না, এর চেয়ে বড় বিষয় একটা রাষ্ট্রে নাগরিকদের চাওয়া খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের সকল নাগরিকরা বা অধিকাংশ নাগরিকরা মিলে যদি এই রাষ্ট্রের ক্ষতিও চায়, সেটা আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া ঠেকানোর কোনো অধিকার রাখেন না। আসলে নাগরিকদের সিদ্ধান্তকে আপনার মূল্যায়ন করতে হবে। সুতরাং আপনি খেয়াল করুন, নাগরিকদের বিপুল আগ্রহ রয়েছে নির্বাচন নিয়ে। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে সবচেয়ে ভিজিলেন্ট যে গ্রুপটা হবে সেটা হবে নাগরিকরা। ইতিমধ্যে কিন্তু ভাবনা হচ্ছে, চিন্তা ভাবনা করা হচ্ছে, শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, নাগরিকদের মধ্যে স্বেচ্ছাসেবী অংশ নির্বাচনের সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নানাভাবে ভূমিকা পালন করতে পারে কিনা সে বিষয়ে ভাবনা হচ্ছে। দেখুন, অনেকগুলি প্রশ্ন আসে নির্বাচনের শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রশ্ন যখন আসে, অনেকে অনেক কথা বলে। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করবেন, যে বলা হয় যে পুলিশের বর্তমান যে অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা। প্রথম হচ্ছে, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী আসলে নির্বাচনটা করে না। নির্বাচনটা করে সাধারণ মানুষ, প্রার্থীরা। আপনি দেশে যে পরিমাণ ভোট কেন্দ্র থাকে, দেশে যে পরিমাণ প্রার্থী থাকে, এই বিপুল সংখ্যক ভোট কেন্দ্র প্রার্থীর নিরাপত্তা কখনো এই স্বল্প সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত করতে পারে না। এটা যেমন একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আপনি এখন বলতেছেন দুর্বল পুলিশ, খুব শক্তিশালী সবল পুলিশ তো আমাদেরকে 2014 সালে, 18 সালে, 24 সালে নির্বাচনের সময় ছিল। তারা আমাদেরকে কি নির্বাচন উপহার দিয়েছে? রাতের ভোট। সুতরাং আপনি বিপুল সংখ্যক শক্তিশালী পুলিশ দিয়ে ভোটের নামে প্রহসন, দিনের ভোট রাতে করা, দামি ইলেকশন আয়োজন করা। এবং আপনি যদি খেয়াল করেন 2014 সালের নির্বাচনের সময়, আমি আপনাকে একটা উদাহরণ দেই। 2014 সালের নির্বাচনে নিশ্চয়ই আপনার খেয়াল আছে, 5 জানুয়ারি সেই নির্বাচন, যেখানে 153 জন, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ দেশে আমাদের যে 300 আসন, তার অর্ধেকেরও বেশি আসনে নির্বাচন প্রয়োজন হয়নি। খেয়াল করবেন, এই পুলিশ ফোর্সই তো সেই নির্বাচনে ডিপ্লয়েড ছিল, তাহলে বাদ বাকি আসনে, অর্ধেকেরও কম আসনে। তার মানে পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর বা স্ট্রাইকিং ফোর্স হিসেবে সশস্ত্র বাহিনীর সকল ফোর্সই তো অর্ধেক কাজে নিয়োজিত ছিল। এর পরেও কিন্তু আপনি যদি এখনো একটু পিছনে ফিরে তাকান, যে 2014 সালের নির্বাচনে প্রচুর সহিংসতার ঘটনা ঘটেছে, প্রচুর ভোট কেন্দ্র জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সুতরাং এই আস্থাটা কতটা শান্তিপূর্ণ হবে, এর পুরো আস্থাটা রাখতে হবে ভোটারদের উপর, নাগরিকদের উপর। আলাউদ্দিন মোহাম্মদ, প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে আপনি উদ্বেগ হিসাবে দেখছেন, নাকি জনমত তৈরির একটা প্রস্তুতি হিসাবে দেখছেন? এটা হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, উনি যে বড় শক্তির কথা বলছেন, এই শক্তিগুলোর কিছু কথা উনি বলেছেন, ফয়েজ আহমদ বলেছেন। আপনার কি মনে হয় এই শক্তিগুলো কি রাজনৈতিক, প্রশাসনিক, নাকি আন্তর্জাতিক? কিভাবে মূল্যায়ন করবেন তার এই বক্তব্যকে, প্রধান উপদেষ্টার বক্তব্যকে? প্রধান উপদেষ্টার যে বক্তব্য, এই বক্তব্যটি আমরা মনে হয় প্রথমবার শুনেছি তা নয়, বিভিন্ন প্রেক্ষাপটে এই ধরনের বক্তব্য তিনি আগেও দিয়েছেন এবং জাতিকে সতর্ক করে দিয়েছেন। সবচেয়ে বড় বিষয় হলো যে তার যে আলোচনাগুলো, এগুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, তারপর রাষ্ট্রের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে। তো এটা যখন জনসমক্ষে আসে, আমরা ধরে নেই যে এটা জনগণকে উদ্দেশ্য করে বলছে। ব্যাপারটা আমার মনে হয় না যে এটা পুরো জনগণকেই মূল ইঙ্গিতটা দিয়েছে। মূল ইঙ্গিতটা দিয়েছে যে রাষ্ট্রের কলকব্জা যারা চালায়, যাদের নিয়ন্ত্রণে থাকে, এই সতর্কতা মূলত তাদের উদ্দেশ্যে। যদি এমন হতো যে তিনি আপনার জনগণের উদ্দেশ্যে বক্তৃতা দিতে এসে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে বলতেন, তাহলে আমি মনে করতাম যে তিনি জনগণকেই এটার জন্য রুখে দাঁড়াতে কিংবা এটার দায়িত্ব নিতে বলেছেন, যে জনগণ কিভাবে ইয়ে করবেন। তো আমার মনে হয় যে এটা পুরোপুরি ওনার একটা রেগুলার টাস্কের অংশ, এবং এটাকে আমি সাধুবাদ জানাই যে সরকার তার বিরুদ্ধে এবং তার সবচেয়ে বড় যে প্রজেক্ট, এই প্রজেক্টটা বানচাল করার জন্য যে বিভিন্ন শক্তি আছে, এটা আপনিও জানেন, আমরাও জানি, সবাই কম বেশ অনুমান করি। তো এই শক্তিটা, এখন প্রশ্নটা হলো যে এটা কি আভ্যন্তরীণ কিনা, নাকি এটা আন্তর্জাতিক, কিংবা এটা সরকারের ভিতরেই কিনা। তো এটা কিন্তু আসলে এখন এই মুহূর্তে, আপনি যদি গতকালের আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় নতুন কিছু প্রচারণা শুরু হয়েছে। নভেম্বর ডিসেম্বরে এই গণভোটকে নিয়ে আসছে আপনার, এটা কি মাস, অক্টোবর মাসেই। তো এই যে ধরেন নতুন নতুন পরিস্থিতি তৈরি হচ্ছে, আমার মনে হচ্ছে যে থ্রেট আলাদাভাবে কোথাও থেকে আসছে এরকম আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট। এটাই সবচেয়ে আপনার বড় শঙ্কার বিষয়। থ্রেট আসলে
আপনার ভিতর থেকে আসতে পারে, যেটা আমরা জি, জি। গতকাল রাতের ঘটনা দেখতে পেলাম। সো আমরা আসলে কাদেরকে সতর্ক করছি? যদি সবাই দায়িত্ব জ্ঞানহীন আচরণ করে, সব স্টেক হোল্ডার্স, তখন কিন্তু আসলে সত্যিকার অর্থেই আলাদা করে কাউকে আইডেন্টিফাই করা সম্ভব না এবং জি। থ্রেট এখান থেকে মিনিমাইজ করা পসিবল না। আলাউদ্দিন মোহাম্মদ, আমরা এই টক শোতে অনেকবার যে কথাটা বলার চেষ্টা করছি সেটি হলো, কিংবা আপনাদের যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি, ফয়েজ আহমেদ একটা ইঙ্গিত দিয়েছেন যে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হয় না। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে, আপনারা তখন হয়তো ছোট ছিলেন বয়সে। 91 নির্বাচন কিন্তু আমরা দেখেছি, বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে সুষ্ঠু এবং একটা নিরপেক্ষ নির্বাচন। কেন জানেন? কারণ সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো কোনো সহিংসতা বা কোনো ভোট দখলের চেষ্টা করেনি। এর একটা কারণও ছিল, আওয়ামী লীগ ধরে নিয়েছিল যে তারাই ক্ষমতা আসবে, তারা চুপচাপ ছিল। কারণ আমরা জানি আওয়ামী লীগ এই ধরনের কাজে সবচেয়ে বেশি অভিজ্ঞ, দক্ষ, ভোট সেন্টার দখল করা, জালিয়াতি করা ইত্যাদি ইত্যাদি। এই কারণে এইবারের সরকার হলো সব রাজনৈতিক দলের সরকার, মানে ফ্যাসিস্ট বিরোধী সবার সরকার। এখন রাজনৈতিক দলগুলো যদি না চায় তাহলে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, যে যাই বলুক না কেন। আমার প্রশ্ন, রাজনৈতিক দলগুলো সেই দায়িত্ব কি পালন করবে? সাধারণ মানুষ কিন্তু আশাবাদী হতে পারছে না, কি বলবে? সাদামাটা উত্তর হলো রাজনৈতিক দলগুলোর সেই দায়িত্ব পালন করা উচিত। জি, কারণ তারা সবসময় বলে থাকে জনগণের জন্য তারা রাজনীতি করে, তারা জনসেবার জন্য রাজনীতি করে, একটি উন্নত এবং নিরাপদ রাষ্ট্র গঠনের জন্য তারা রাজনীতি করে। তাদের হাতে যদি, অথবা তাদের নিজেদের মধ্যকার কোন্দলের মধ্যে যদি সাধারণ একজন নাগরিকও এখানে মারা যায়, তাহলে দায়ভারটা আসলে প্রতিটি রাজনৈতিক দলকে নিতে হয়, এটা রাজনৈতিক সংস্কৃতিকে নিতে হবে। তো এটা আমার চাওয়া, কিন্তু আমার যেটা বাস্তবতা আমরা দেখছি, আমার মনে হয় না যে এতটা সরলভাবে কেউ কারো জায়গা, মানে যে জায়গাটা জি, জি। সে নিতে চায়, এই জায়গাটা ছেড়ে দিতে আগ্রহী। মানে আমাদের রাজনীতিতে সবচেয়ে বড় যেই ভারসাম্যটা নষ্ট হয়ে গিয়েছে সেটা হলো যে পলিটিক্সে মূলত অ্যাকোমোডেট করতে হয়। হ্যাঁ, আপনি যদি মনে করেন এই পাশে একটু এগিয়েছেন, আমি দরকার হয় আপনার মুখোমুখি না গিয়ে আমি অন্য জায়গায় আরেকটু আগাবো, এটাই অ্যাকোমোডেশন। কারণ আমাদের রাজনীতিতে পূর্ববর্তী সময় আমরা দেখেছি যে অ্যাকোমোডেশনটা একরকম ছিল। হ্যাঁ, এই অ্যাকোমোডেশনটা নষ্ট হয়েছে প্রথমত 111-এর পূর্বকার যে প্রেক্ষাপট এবং 111 থেকে। আর গত যে 17 বছরে আমরা দেখেছি যে না, এখানে অ্যাকোমোডেশন দূরের কথা, অ্যাকোমোডেশন হলে তো আজকে আমাদের এই 2000 ভাইকে এখানে জীবন দিতে হতো না। তো এই জায়গাটা আমার মনে হয় যে এটা নতুনভাবে তৈরি করার জন্য এটা এখান থেকেই শুরু করাটা টাফ, যদি বাস্তবে চিন্তা করেন না। যদি শুরু করাটা সহজ হতো, আমরা যেটা দেখেছি ঐকমত্য কমিশনে প্রায় 10 মাস আলাপ আলোচনার পরও দেখা যায় ছোট ছোট কিছু পয়েন্টে কেউ কারো জায়গা ছাড় দিচ্ছে না। হ্যাঁ, কেউ কারোর জায়গা ছাড় দিচ্ছে না বলতে আরো একটু বিশেষভাবে বললে যে এখানে যেহেতু জনগণ অনুপস্থিত, তো আমরা দেখবো যে ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো যারা দীর্ঘদিন জনগণের সাথে কাজ করে আসছে এবং নবগঠিত যে রাজনৈতিক শক্তিগুলো তৈরি হয়েছে গত কয়েক বছরে, শুধুমাত্র অভ্যুত্থানের পরেই না, তাদের যে এখানে সংস্কারের প্রশ্নে একটা কমিটমেন্ট আছে, এটার এগেনস্টে কিন্তু অনেকেই খুব শক্তভাবে দাঁড়িয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু অন্যান্য দলগুলো কিন্তু তখন সামহাও বিভিন্নভাবে তাদেরকে সংক্ষুব্ধ করে, এবং এই সংক্ষুব্ধটা শেষ পর্যন্ত সংঘাতে গিয়ে আপনার পর্যবসিত হয়। তো এখানে দায়িত্বশীল আচরণটা সবসময় আমি মনে করি যে যাদের শক্তি বেশি তারা যদি একটু বিনয়ী থাকে, তাহলে বাকিরা আসলে খুব ইজিলি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে। আপনার শক্তি বেশি, আবার আপনি এটার স্পর্ধা দেখাচ্ছেন, যেহেতু এই শক্তি কখনোই রাজনৈতিক শক্তি সলিড কোনো পাওয়ার না। আজকে শক্তি কালকে নাও থাকতে পারে, কারণ আপনার শক্তির উৎস তো জনগণ। আপনি যেভাবে দেখেন না কেন, শক্তির উৎস আর্মিও না, শক্তির উৎস পুলিশও না, শক্তির উৎস র্যাবও না, শক্তির উৎস সরকারি কোনো বাহিনী কিংবা প্যারামিলিটারি বাহিনী না। এটা আমরা গত 54 বছরে বাংলাদেশ রাষ্ট্রের হিস্ট্রিতে বারবার দেখেছি। যারাই জনগণের বাইরে শক্তির উৎস খুঁজতে গিয়েছে তারা এখানে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তো এই বিষয়টা তো আবারও বলতে হবে, ইতিহাসের শিক্ষা এটাই যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। না হলে যে ইতিহাসটা এখনো ইতিহাস হয়নি, যে বাস্তবতা আমরা এখনো বসবাস করছি, যে অন্তর্বর্তী বাস্তবতায় বসবাস করছি, এই বাস্তবতায় আমরা বসবাস করে ভুলে যাচ্ছি যে আমরা কেন অন্তর্বর্তী অবস্থায় আছি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রথম উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। ফয়েজ আহমদ, জুলাই সনদের সর্বশেষ যে সিদ্ধান্ত, সেখানে গণভোটের কথা বলা হয়েছে, সময়টা উল্লেখ করা হয়নি কখন হবে, এবং জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার বা সরকার কাছে এটা ছেড়ে দিয়েছেন যে কখন নির্বাচন হবে, মানে গণভোটটা হবে। গণভোটের ব্যাপারে আপনি জানেন দু ধরনের মতামত রয়েছে। এনসিপি এবং জামাত ইসলামে চায় যে আগেই গণভোট হোক, বিএনপি আগে চেয়েছিল যে একসাথে যাতে গণভোট হোক, কিন্তু এখন অবস্থা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। এই গণভোটের বিরোধিতা নেমে পড়েছে অনেকে। আমরা দেখছিলাম যে মাসখানেক আগে থেকে কোনো কোনো মহল খুব পরিকল্পিতভাবে গণভোটের বিরুদ্ধে লেখালেখি শুরু করে, কথা বলা শুরু করে, এবং তাদের এই তৎপরতার পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল, এবং তাদের তৎপরতাকে আমি সাকসেসফুলি বলবো। কারণ আমরা দেখলাম যে গতকাল থেকে বিএনপি এই গণভোটের ব্যাপারে না ক্যাম্পিং শুরু করে দিয়েছে এবং ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়া শুরু করেছে। সেটা কি পরিষ্কারভাবে বলছে গণভোটের বিষয়ে না? আমরা একটা না ক্যাম্পেইন দেখছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। এটা আসলে সেটা কিসের বিষয়ে? এটা গণভোটও রয়েছে, একই সাথে কেউ কেউ বলছেন যে টোটাল সংস্কারের বিরুদ্ধে, দুটো হতে পারে। কিন্তু আমি যতটুকু জানা আছে আমার, এরা গণভোটটা এইভাবে চাচ্ছে না। মানে আসলে এই যে লাস্ট যেটা দেওয়া হয়েছে এটা তারা সমর্থন করছে না। না, এর মানে এটার ব্যাপারে গণভোট যদি দেওয়া হয় তাহলে তো নাই বলবে তারা, এটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হলো, আপনি যে প্রশ্নটা করেছেন ঠিক আছে, এই জুলাই সনদের সংস্কারের ব্যাপারে তারা না করছে না গণভোটের ব্যাপারে না করছে, সেই প্রশ্ন আমরা এক পাশে রাখি, কিন্তু না ক্যাম্পিংটা হচ্ছে। এখন প্রশ্ন হলো, যদি না ক্যাম্পিং চলতে থাকে তাহলে সংস্কারের কি হবে, বা এর আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের প্রস্তাব আসছে তার কি হবে? না, এটা খুব পরিষ্কার বিষয় আছে কয়েকটি। প্রথম কথা হচ্ছে যে এটাকে আমি এক ধরনের স্পেকুলেশনই ধরে নেই। সোশ্যাল মিডিয়ার যে ক্যাম্পেইনটা, গুরুত্ব দিচ্ছি না বিষয়টা এরকম নয়, গুরুত্ব দিচ্ছি। একই সঙ্গে যেহেতু আমাদের রাজনৈতিক দলগুলির সঙ্গে সরকারের ঐক্যমত্য কমিশনের বা যে সমস্ত প্ল্যাটফর্মে যে সমস্ত স্টেক হোল্ডার্স মিটিং এর ব্যাপার আছে, সেগুলির কোনো পথ বন্ধ হয়ে যায়নি। সুতরাং এইটা নিয়ে কোনো ফর্মাল ডিসকাশনের কোনো জায়গা বন্ধ হয়ে গেছে এমনটি মনে হয় না। সে জায়গায় আলোচনা করতেই পারে। এক, দুই হচ্ছে ধরুন না ক্যাম্পেইনে আপনি বলছেন যে যদি সংস্কার না হয়, যদি গণভোট না হয়, কি হবে? হবে না, পরিষ্কার। আপনি নাগরিকরা যদি এটা প্রমাণ করতে সক্ষম হয় যে আমরা এখানে সংস্কার চাই না, এই যে সংস্কারের এত আয়োজন, এটা কেন হয়েছিল? এখনো পরিষ্কার করে বলি, এখনো আমাদের চোখের সামনে তাজা, স্মৃতিতে মননে দেয়ালের লিখনগুলি আমরা ভুলে যাইনি। দেয়ালের লিখন ছিল আমাদের কাছে সংস্কারের বার্তা। অবশ্যই সেই সংস্কারের বার্তা ধরেই অভ্যুত্থানের প্রেক্ষিতে যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন, সেই অন্তর্বর্তী সরকারের নানান সংস্কার কমিশন গঠন, সেই কমিশনগুলিকে সকল পলিটিক্যাল পার্টির পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান, পরবর্তীতে জাতীয় ঐক্যমত্য কমিশন, তার ভিত্তিতে আজকে আমরা এই পর্যন্ত। দেখুন, আপনি খুব ভালো করে খেয়াল করলে দেখবেন যে এই যে প্রক্রিয়াগুলি শুরু থেকেই কোনো না কোনো পর্যায়ে কখনো না কখনো আমাদের কাছে মনে হয়েছে বুঝি এই কাজটা আর এগোবে না, নানান কারণে, নানান আলোচনায়। শেষ পর্যন্ত আমরা এখন শেষ ধাপে এসে অবতীর্ণ হয়েছি। শেষ ধাপে এসে আমরা আরেকটা সংকট হয়তো দেখতে পাচ্ছি আলাপ আলোচনায়। আমরা বিশ্বাস করি আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে এখনো সৌহার্দ্যের জায়গা ওই পর্যায়ে আছে যে যেটা দিয়ে আমরা এই বৈতরণীটাও পার হতে পারবো। বিএনপি থেকে একটা বড় অভিযোগ, সেটি হলো যে স্বাক্ষরিত একটি সনদে আবার সংশোধন হয় কি করে, মৌলিক অনেক বিষয় সংশোধন হয়েছে, এখানে নোট অফ ডিসেন্ট রাখা হয়নি, এবং বিশেষ করে দুটো বিষয়, গণভোট, পিআর, উচ্চকক্ষে, এই বিষয়গুলো। দেখুন, আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটা বলি, পরিষ্কার আন্ডারস্ট্যান্ডিংটা বলি। আমাদের গণভোটের মধ্য দিয়ে আমরা একটা আদেশের ম্যান্ডেট নিচ্ছি, তাই তো? রাইট। যদি আপনি স্বাক্ষরিত আদেশে সংস্কার বা সংশোধন হয় কি করে যদি আপনি বলেন,
তাহলে তো স্বাক্ষরিত আদেশের পরপরই এটা সংবিধান অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কথা, আত্মসংশোধন হওয়ার জায়গা নেই। আপনি যেভাবে বলছেন তাহলে তো পার্লামেন্টের সংশোধন হতে পারবে না। অথচ আপনার গণভোটটা রাখা হয়েছে, গণভোট হবে, মানুষ এই সংস্কারের পক্ষে রায় যদি দেয়, আমি বলি আপনাকে, যদি মানুষ না ভোট দেয় তাহলে তো এই আলোচনা ওখানেই শেষ। মানুষ যদি এই সংস্কারের পক্ষে রায় দেয়, তারপরও সংসদ 270 দিন, যেটা সংবিধান সংস্কার কাউন্সিল হিসেবে কাজ করবে বা পরিষদ হিসেবে কাজ করবে, সেখানে 270 দিন সময় দেওয়া হয়েছে যেই বিষয়গুলিতে আপনার ডিসপিউট রয়েছে। দেখুন, 48টা বিষয় গণভোটে যাচ্ছে, 84টা বিষয়ের মধ্যে কি সংস্কারের 84টা বিষয় আমাদের ঐকমত্য কমিশনের আলোচনায় পলিটিক্যাল পার্টিগুলি নোট অফ ডিসেন্ট সহ একমত। গণভোটে তো শুধু যাচ্ছে, হ্যাঁ, এখন 84টার মধ্যে 48টা বিষয় যেগুলি রিলেটেড উইথ আপনার সংবিধান, সেই জিনিসগুলি গণভোটে যাচ্ছে। সেই 48টার মধ্যে 18টার বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, তার মধ্যে সম্ভবত বিএনপি বা তার সমমনা জোটের 15টা, বাকি 3টায় জামাত ইসলামীর বা আরো অন্য কোনো পার্টি থাকতে পারে। সো আপনার এই যে 270 দিন বা 9 মাস সংসদের সময় দেওয়া হচ্ছে, সেই সময়টাই তো হচ্ছে আপনার এই যে নোট অফ ডিসেন্ট রিলেটেড যে ইস্যুসগুলি আছে সেগুলি নিয়ে আপনি ডিসকাশন করবেন। না, এখানে বলে সেই সুযোগটা নেই পাওয়া যাবে। ডেফিনেটলি আছে। কারণ হলো গণভোটে যদি দেওয়া হয় এবং সেখানে যদি হা ভোট হয়, তখন কিন্তু এটা পার্লামেন্ট চেঞ্জ করতে পারে। গণভোট আপনি সেই চেঞ্জ করতে পারে কিনা সেটা তো আদেশে লেখা। তাইলে আপনি পার্লামেন্ট যদি চেঞ্জই করতে না পারে, 270 দিন পার্লামেন্টকে আপনি সময় দিচ্ছেন কেন? কাজটা কি? গণভোটের কারণে তো তাহলে যেটা বলা হচ্ছে যে 270 দিন পর, দেখেন ডিসকাশনগুলি কোথায় হয়, আপনি বলা হচ্ছে যে অটোমেটিক্যালি সংবিধানে লিপিবদ্ধ হয়ে যাবে, এটা কোন ধরনের কথা বলছে না? আমাদের সংসদ বর্তমান যে আইন প্রণয়নের পদ্ধতি, এই পদ্ধতিতে যখন একটি আইন প্রণয়ন হয়, সংসদে যখন একটি বিল পাস হয়, বিল পাস হয়, কণ্ঠভোটে পাস হয়ে যাওয়ার পরে সেটা রাষ্ট্রপতি স্বাক্ষরের জন্য যায় না? তো নিয়ম কি, আইন কি? রাষ্ট্রপতি যদি 7 কর্মদিবসের মধ্যে সেটাতে স্বাক্ষর করেন তাহলে সেটা আইন বলে কার্যকর হবে, আর যদি 7 কর্মদিবস নাও করেন তাহলেও সেটা আইন বলে কার্যকর হবে। অর্থাৎ একটা তো আপনাকে ক্যাপ রাখতে হয় যে এটা রাষ্ট্র পরিচালনার স্বার্থে আপনাকে কিছু নিয়ম। এখন ধরুন এই ঐক্যমত্য কমিশনের এত আয়োজন, আপনারা 30-35টা রাজনৈতিক দল বসে একসঙ্গে সিদ্ধান্ত নিলেন। ধরুন আপনি একটা গণভোটের মধ্যে দিয়ে সারা দেশের মানুষের একটা ম্যান্ডেট নিয়ে আসলেন, তারপরে আপনাকে যদি সংসদের হাতে ছেড়ে দেওয়ার পরে অবধারিত সময়, আপনার কোনো অনির্ধারিত সময়, আপনার সময়ের কোনো শেষ নাই, আপনি তো 5 বছর পরে 5 বছর মধ্যে ঝুলিয়ে রাখতে পারেন। আপনি রাখবেনই কিনা এটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আপনার যেহেতু মাত্র 18টা বিষয় সর্বোচ্চ আপনাকে হাইলি ডিসকাস করতে হবে, আপনাদের সেখানে অপিনিয়ন দেওয়ার বিষয় আছে, আপনার নোট অফ ডিসেন্ট আছে, আপনি যেটাতে স্বাক্ষর করেছেন অ্যাটলিস্ট সেই স্বাক্ষরের ক্ষমতা বলেও তো আপনি সেই জায়গায় গিয়ে ওই 18টা বিষয় নিয়ে বা 15টা বিষয় নিয়ে ডিসকাশনের মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে আসবেন। এটা যদি 270 দিনের মধ্যে আপনি শেষ করতে না পারেন, হবেটা কি? এটা কি ঝুলে থাকবে? সেই জন্যই বলা হচ্ছে যখন আপনি গণভোটে যাচ্ছেন, খেয়াল করুন ভাই, যখন আপনি গণভোটে যাচ্ছেন, যাওয়ার সময় যেই সংশোধনগুলি যেই প্রক্রিয়ায় সংবিধানে সন্নিবেশিত হবে নতুন করে, সেই প্রক্রিয়ার একটা ড্রাফট বিল নিয়েই আমরা জনগণের সামনে হাজির হব। জনগণ ওটাকেই ভোট দিয়ে রাখবে। যদি ওই 200 শর্ত আছে, যদি ওই 270 দিনের মধ্যে এটা সংসদ সুরাহা করতে না পারে, তাহলে গণভোটের ক্ষমতা বলে, কোনো অটোমেটিক নাই কিন্তু, গণভোটের ক্ষমতা বলে 270 দিন পর এটা সংবিধানের সন্নিবেশিত হবে। ফয়জ আহমদ, একটা বিষয় সেটা হলো যে আমরা যারা সাধারণ মানুষ, কিংবা আপনি জানেন যে যারা শহীদ হয়েছেন এই গণ অভ্যুত্থানে, তাদের মধ্যে অনেক সাধারণ মানুষ রয়েছেন, শ্রমজীবী রয়েছেন, শ্রমিক রয়েছেন, শিশু রয়েছেন, নারী রয়েছেন। তাদের কিন্তু আসলে এই সংস্কার প্রক্রিয়া অংশগ্রহণটা ছিল না। অনেকে বলছে যে গণভোটটা তাদের অংশগ্রহণকে নিশ্চিত করবে, এবং অনেকে আশাবাদ ব্যক্ত করেছেন যে গণভোটের মাধ্যমে একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হবে। কিন্তু কোনো রাজনৈতিক দল বলছে যে গণভোটের মাধ্যমে আসলে অনৈক্য বাড়বে। তাহলে কি হলো? আমাদের টার্গেট তো একটু সমস্যা হয়ে দাঁড়াবে। না, দেখুন আমি আপনাকে এটা বলি, গণভোট মানে কি? গণভোট মানে ভোট। আপনি যদি এটা প্রিন্সিপাল ওয়ার্ডটা দিকে খেয়াল করেন, ভোট, ভোট মানেই হচ্ছে পক্ষ এবং বিপক্ষ। আপনি গণভোটের পক্ষে এবং বিপক্ষে ক্যাম্পেইন হতে পারে। আমরা 3 জন মানুষ, 3 জনের মধ্যে আমি যদি ভোটের পক্ষে থাকি, আমি আপনাকে কনভিন্স করার চেষ্টা করবো ভাই আপনিও এই কারণে হ্যাঁ ভোট দিবেন।
উনি যদি না হয়ে থাকেন বরং এই দাবিগুলির বা এই সংস্কারগুলির বিপক্ষে হয়ে থাকেন, উনি আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে আপনি না ভোট দিবেন। এইটা ইমিডিয়েটলি, যেহেতু আমাদের সঙ্গে প্রক্রিয়াটা পরিচিত না, আমাদের একটা ধাক্কা লাগছে, হ্যাঁ না নিয়ে এত আলোচনা হচ্ছে। আমি যেটা খুব নর্মাল, খুব সিম্পল দেখি। এটা সহজ। নাগরিকরা শুনেন, নাগরিকদের সামনে আপনি নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে আপনি হাজির হবেন, আপনাকে উপস্থাপন করবেন, নাগরিকরা তখন আপনাকে গ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত নিবে। এখন আপনি যদি কোন একটি দল যদি নাগরিকদের সামনে এভাবে হাজির হয় যে আমি সংস্কার প্রক্রিয়ার পক্ষে নয়, সেটা হয়তো সে সরাসরি বলবে না, কিন্তু তার নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে নাগরিকটা একটা কনক্লুশনে পৌঁছাবে যে এই রাজনৈতিক দল এই কথা বলছে, এই কারণে আমি ধরে নিচ্ছি সে এই সংস্কারগুলি চায় না। সে চায় না যে 2000 মানুষ 1400 মানুষ রক্ত দিয়েছে, তারা ছাত্ররা দেয়াল লিখে দিয়েছে, সেই দেয়ালের লেখনগুলি আমার সংবিধানের পর্যন্ত আসুক। সে ওই রিক্সাওয়ালার ছেলে মারা গেছে, তার রক্তের বিনিময়ে সংবিধানের অক্ষর লেখা হবে, এটা আমাদের বুর্জোয়া রাজনীতিবিদরা হতে চায় না, এভাবে সে মূল্যায়ন করবে। সুতরাং পলিটিক্যাল পার্টিগুলিকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে তারা কি চায় কি চায় না, এবং আলোচনাটা সরকারের সঙ্গে বলেন, ঐকমত্য কমিশনের সঙ্গে বলেন, যে প্রক্রিয়া বলেন, জারি রাখার ব্যাপক দরজা এখনো খোলা আছে। আলাউদ্দিন মোহাম্মদ, আসলে গণভোটের ব্যাপারে আমাদের যতটুকু ধারণা রয়েছে সেটি হলো জুলাই সংস্কারের ব্যাপারে যদি গণভোট হয়, সাধারণ মানুষ এর পক্ষেই ভোট দেবে, এরকম একটা সাধারণ মানুষ আশা করে, এবং যারা রাজনৈতিক বিশ্লেষক তারা এই ধরনেরই মতামত প্রকাশ করে। সম্ভবত যারা এর বিরোধিতা করতে চাচ্ছে তারা এই বিষয়টি জানে, যার কারণে তারা আগে ভাগেই গণভোটের ব্যাপারে বিরোধিতা করে আসছে। কিন্তু আমরা জানি যে জাতীয় ঐক্যমত্য বা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য গণভোটের বিকল্প আর নেই। সারা পৃথিবীতে এটা হয়, গণভোটটা হয়। এবং ফয়েজ আহমদ বলছিলেন যে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হতে পারে, হ্যাঁ বা না, যেটাই হোক না কেন। আমরা স্কটল্যান্ডের ব্যাপারে একটা সিদ্ধান্ত জানি, যারা ব্রিটেনের সাথে থাকবে কি থাকবে না, গণভোট হয়েছে, ফেল করেছে, এবং তারা ব্রিটেনের সঙ্গে রয়েছে। এই গণভোটের ব্যাপারটাকে অনেকে মানতে চাচ্ছে না। কেউ কেউ বলছেন এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। আপনি কি বলবেন, যারা এই গণভোটের বিরোধিতা বিএনপি দল এখন করছে সেটা আলাদা বিষয়, কিন্তু এর আগের থেকে যারা তৎপরতা চালালো তাদের আসলে মতলবটা কি? প্রথমত আপনাকে একটা বিষয় বুঝতে হবে যে আমাদের সম্মিলিত শত্রু এখন অপ্রকাশ্য, তারা এখন আমাদের সামনে নাই। এখন তারা কখন কার উপর ভর করে হাজির হবে আমরা গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের শুরুর দিনগুলোতে দেখেছি। বিভিন্ন শক্তির উপর ভর করে তারা হাজির হতো। যেহেতু সেই কাঁচা সময়টা চলে গিয়েছে, এখন আমরা দেখি যে তারা সফট পাওয়ার ব্যবহার করে, বিভিন্ন পাওয়ার ব্লককে ব্যবহার করে, সিভিল সোসাইটিকে ব্যবহার করে, এবং দুঃখজনকভাবে কিছু রাজনৈতিক দল, এর মধ্যে হয়তোবা আপনি ফেসিবাদ বিরোধী কিছু দলও খুঁজে পাবেন, যাদেরকে ব্যবহার করো আসলে সে অপ্রকাশ্য শক্তি, সে পরাজিত শক্তি এই গণভোট কিংবা এখানকার সংস্কার পদ্ধতি বানচাল করতে চাচ্ছে। একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, যারা এই প্রক্রিয়া অংশগ্রহণ করেছে তারা সবাই কিন্তু নতুন বাংলাদেশের পক্ষে। ফেসিবাদ উত্তর বাংলাদেশকে আর নতুন করে ফেসিবাদ নিয়ে যেতে চায় না, স্বৈরতন্ত্র এখানে জন্ম হোক সেটা চায় না। কিন্তু আপনি যাদের বিরুদ্ধে রায় দিবেন, ধরেন এখানে একটা গণভোট হয়ে গেল, গণভোট হয়ে গেলে বাংলাদেশের পতিত শক্তি চিরতরে বাংলাদেশের জনমানুষ থেকে হারিয়ে যাবে। জনগণ যখন তাদের রায় দিবে তখন তারা আর কোনোদিন সেই রায়কে অমান্য করে আর রাজনীতি করতে পারবে না। তারা যদি রাজনৈতিক দল হিসেবে টিকেও থাকে, রাজনীতিও করে, তখনও তারা এখানে বিভিন্নভাবে তারা রিলেভেন্ট থাকবে না। এই বিষয়টাকে আমরা বুঝতে পারছি। আমরা যখন খেলছি, আমরা যখন এটাকে খেলা বানাচ্ছি, আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমার যেই অকাট্য অথবা যেই সলিড যেই এনিমি আছে, কমন এনিমি আছে, আমি কি কোনোভাবে তার হয়ে খেলছি কিনা, তার কোনো শক্তির অংশ হয়ে খেলছি কিনা। আমাদের বিদ্যমান বাস্তবতা মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিন ফেসিবাদের সাথে থাকার কারণে তাদের মধ্যে যেই আমরা যেটাকে বলছি পুরনো বন্দোবস্ত, যে রাষ্ট্র ক্ষমতা অথবা রাষ্ট্র কারা চালাচ্ছে গুরুত্বপূর্ণ না, আমার এলাকা আপনি আর আমি ভাগ করে চালাবো, তারা এইভাবে চালাতে চালাতে রাষ্ট্রের যে মূলনীতি, রাষ্ট্র যেই আমরা তো চুক্তির পরিবর্তনের দিকে যাচ্ছি, একরকম চুক্তি নবায়নের দিকে যাচ্ছে, ধরেন যেই চুক্তিটাও যে তারা সামহাও কম্প্রোমাইজ করে ফেলেছে, সেই মানুষ থেকে তারা বের হতে পারছে না। আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যেটা বুঝতে হবে যে আমি সবকিছু আগের মতো রেখে দিতে চাই,
তা আগের মতো রেখে দিলে আপনার মধ্যে তো আওয়ামী লীগের ভূত আছে। আপনি আওয়ামী লীগ কি ক্ষতি করেছে? আওয়ামী লীগ 2000 মেরেছে, গুম করেছে, খুন করেছে, কথা বলতে দেয় নাই, আপনি এইগুলো তো বলছেন। তাহলে আপনি বলছেন যে না আমাকে বিশ্বাস করো, হ্যাঁ আওয়ামী লীগকে বিশ্বাস করা দরকার, আমাকে বিশ্বাস করো, আমি এটা করব না। আমি আপনাকে বিশ্বাসের উপর কেন ছেড়ে দিবে? জনগণ কেন বিশ্বাসের উপর ছেড়ে দিবে? জনগণ কেন অধ্যাপক ইউনূসকে একটা সময় লম্বা সময়ের জন্য চেয়েছিল, বিভিন্নভাবে চেয়েছিল, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় এই জিনিসটাকে আবার উত্থান পতনের মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা হলো জনগণ এখনো নতুন শক্তি চায়, এমন কাউকে চায় যারা আসলে এই বিদ্যমান বাস্তবতা থেকে তাকে মুক্তি দিতে পারে। গণ অভ্যুত্থান ছিল জনগণের একটা সবচেয়ে বড় একটা রায় যে আমি রাজনীতি বুঝি না ভাই। ইভেন এমনও হয়েছে যে আমার বাবা আওয়ামী লীগ করে, এটা তার বাবার বিষয়, কিন্তু আমি এই জেনারেশনের, এই দেশে আমি পরিবর্তন চাই, আমি এই বিদ্যমান বাস্তবতা মানি না। আপনি সেই জনতার প্রতি আপনি কি সম্মান রাখলেন? আপনি যে এখন গণভোট মানে প্রকারান্তরে গণভোটের হা ভোট হবে না হবে, বাংলাদেশের না সব বাস্তবতাতেই যারা গণভোটে না ভোট দিতে চায় তাদের একটা বড় সংশয় থাকে, যদি কোনো কারণে গণভোটে হা ভোট পাস হয়ে যায় তারা ইরিলেভেন্ট হয়ে পড়বে। দ্বিতীয়ত হলো, আপনি যদি ধরেন এখানে কেউ মনে করে যে না গণভোটে আপনি আসলে গণভোটটাই হতে দিবেন না, কেন হতে দিবেন না? বিকজ এই ইস্যুটাকে আপনি সলভ করতে চাচ্ছেন না। আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা বড় শক্তি আছে যারা 72 সংবিধান নিয়ে পড়ে আছে, যারা এই বিদ্যমান বাস্তবতায় তাদের যেমন প্রতিটা সমস্যার কিন্তু সমাধান আছে। আমরা কিন্তু রাষ্ট্রে কেউ সমস্যার অংশ, কেউ সমাধানের অংশ, এর বাইরে কিন্তু আসলে কারো কোনো ইয়ে নেই। এর বাইরে আসে একেবারে নিতান্ত খেটে খাওয়া নাগরিক, খেটে খাওয়া সাধারণ মানুষ। এখন বিদ্যমান যেই সংস্কারবিহীন রাষ্ট্রের বাস্তবতায় যারা মানবাধিকার ব্যবসা করে, যারা আপনার এখানে জিও পলিটিক্যাল, আমি ব্যবসা বলতে খারাপ সেন্সে বলছি না, আমি বলছি যারা এই বিষয়গুলো নিয়ে ডিল করে, তারা কি কখনো এই জিনিসটা নিষ্পত্তি হিসেবে চায়? এই বিষয়টা আমাদের কাছে এটা একটা মানে সন্দেহর অবকাশ আছে আর কিছু। এমন না যে আমরা আনকন্ডিশনাল শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকেই এখানে দায়ী করতে হবে। এখানে এই গণভোট না হওয়ার পক্ষে অনেকগুলো শক্তি আছে, রাজনৈতিক দলগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আমার দীর্ঘ সংগ্রামের ফসল, আমি যে জুলুমের শিকার হয়েছি, আমি যে পরবর্তীতে যে নতুন বাস্তবতা যাচ্ছি, সেই বাস্তবতা আবার জুলুম হবে না এটা নিশ্চিত করতে চাচ্ছি, সেই শক্তিটা আসলে একত্রিত আছে কিনা। যদি সেই শক্তিটা সেন্স হারিয়ে মনে করে যে আজকে আমি তাদের পক্ষে অথবা তাদেরকে খুশি করার জন্য আমি এই অবস্থা নিব, কালকে তাদেরকে খুশি করার জন্য অবস্থা নিব, আমার মনে হয় এটার মাধ্যমে তারা বাংলাদেশের রাজনীতিতে, আমি সবাইকে বলছি ইনক্লুডিং আস, যারা এই অবস্থা নেবে বাংলাদেশের রাজনীতি রিলিভেন্ট হয়ে যাবে এবং জনগণের মুক্তির প্রশ্নে, জনগণের যেই রায় দিয়েছে সেই রায়কে বাস্তবায়নের প্রশ্নে যদি আমরা একমত না হতে পারি, যদি আমরা সেই জিনিসের প্রতি শ্রদ্ধা না জানাতে পারি, ভবিষ্যতে এই জনতার উন্মত্ত জনতার মুখোমুখি হওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ফয়েজ আহমদ, আমরা যারা সাধারণ মানুষ, কোনো রাজনৈতিক দলের নেতাও না অথবা এই খেলাধুলাতেও জড়িত না, তারা কি চেয়েছিল? যে সংস্কারটা হোক, নতুন একটা বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখছে 5ই আগস্টের পর, এবং এই স্বপ্নের বাস্তবায়নের একটা পথ হলো গণভোট। এবং যেটা শুরুতে বলছিলাম যে গণভোটের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণটা হয়, তারা মনে করে আমরাও এই নতুন বাংলাদেশের নতুন সংস্কারের সঙ্গে সম্পৃক্ত হলাম। আজকের বিশ্বে রাজনৈতিক বৈধতা কেবল নির্বাচন কিন্তু নয়, বরং জনগণের অংশগ্রহণ ও সম্মতির উপর অনেকটা নির্ভর করে। ইউরোপের বহু দেশে, এমনকি উন্নত গণতন্ত্রেও সংবিধান সংশোধন বা বড় নীতিগত সিদ্ধান্তে গণভোটের মাধ্যমেই হয়, এর কোনো বিকল্প নেই। আসলে গণভোট হলে জনগণ সরাসরি মত দিতে পারবে। আমরা চাচ্ছিলাম এই জনগণ সরাসরি মত দিতে পারবে সব বিষয়ে, এরকম একটি সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠুক। কিন্তু আমরা দেখলাম যে এই রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে একটা দিগন্ত খুলবে, এটা অনেকে চাচ্ছে না। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না দেখুন ফরিদ ভাই, একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে আমরা কেন ধরেই নিচ্ছি যে গণভোট হলে সেখানে হাই জিতবে? প্রশ্ন তো সেটাই। সো বা এভাবেও কেন আমরা চিন্তা করছি বিএনপির বর্তমান পজিশন গণভোটের এগেনস্টে? তা না তো, বিএনপি তাদের একটা পলিটিক্যাল স্ট্যান্ড আছে, তারা কোনো জায়গায় দ্বিমত থাকতে পারে তাদের, সেই জায়গা থেকে তারা যদি না ক্যাম্পেইন করে, আমি তো অপরাধের কিছু দেখছি না। কিন্তু গণভোটই হবে না, আপনি এটা তো বলা যায় না। না, গণভোট হবে না এটা তো বিএনপি বলেনি। বিএনপির এখন পর্যন্ত কোন পজিশন থেকে, আমি বিএনপির কথা বলছি না, না আমি আপনাকে সেটা বলছি না, মহল কিন্তু আমি সেটা বলছি না, অনেক দিন ধরে প্রচার চালাচ্ছে। আমার মনে হয় বরঞ্চ
বিএনপি যদি মনে করে যে এই গণভোটে তার দলের কর্মীরা, নেতারা, সমর্থকরা না ভোটের পক্ষে ভোট দেওয়া উচিত, এটা গোপন না থেকে যে ওপেনে কথাবার্তা বলছে, আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি। অবশ্যই। সো আমি গণভোট তো সবই হা না, হ্যাঁ, নাও right, হতে পারে। না তো অপশনই আছে। জি। সুতরাং এই জায়গায় আপনি আপনার সিদ্ধান্ত, নাগরিকের সিদ্ধান্ত, সে কি বিএনপির আহ্বানে সাড়া দিবে নাকি যে হার ক্যাম্পেইন করছে তার আহ্বানে সাড়া দিবে। সুতরাং আমার মনে হয় নাগরিকদের সিদ্ধান্তের উপরে আমাদের অন্য কোনো অপিনিয়ন থাকতে পারে না। সো নাগরিকরা যেটা তাদের মঙ্গলের জন্য মনে করবে। দেখুন, অনেকে মনে করে যে, আমি জাস্ট এটা বলে আপনার এই প্রসঙ্গটা শেষ করতে চাই, অনেকে মনে করে গ্রামের একজন কৃষক সে এই সংস্কারের কি বোঝে, এই সংস্কারেরই বা তো দরকার কি। কিন্তু গ্রামের ওই কৃষক যদি জানে এই সংস্কারের মধ্যে দিয়ে কথার কথা, ধরুন সংসদে আপার হাউস তৈরি হবে, সেই আপার হাউসে কৃষকের সারের ন্যায্য মূল্য নিয়ে ব্যাপক আলোচনা হওয়ার সুযোগ আছে, তখন সে মনে করবে হ্যাঁ তাই তো আমার দরকার। আপনি আমি টকশোতে যে আলোচনাটা করি এটা নিয়ে অনেকে হাসে, কিন্তু আমরা অনেকেই ধারণা করছি যে কৃষক তো বোঝে না, বা আমি সেই কথাটাই বলছি, আমি আমার কথা বলছি না। সো আমরা সাম্প্রতিক সময়ে নানান পরিসরে আলোচনায় এটা দেখি গ্রামের কৃষকের সংস্কার দিয়ে কি আসে যায়, বিষয়টা তা না। গ্রামের কৃষকের কাছে বলেন, দিনমজুরের কাছে, তার সংস্কারটা তার মতো করে রেলিভেন্ট। অবশ্যই। সো সে আপনার আমার ল্যাঙ্গুয়েজে রিলেট করতে পারছে না মানে আপনি ধরে নেবেন না যে সে এটা বোঝে না, সে তার মতো করে বোঝে। ওই জায়গায় ওই কৃষকই কিন্তু হ্যাঁ অথবা নার মধ্য দিয়ে তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে দিবে। আমি যে ধরুন কথার কথা, একই দিনে নির্বাচন হলো, মানে জাতীয় নির্বাচন এবং গণভোট ধরুন একই দিনে হলো, এই একই দিনে একই মানুষ আপনার দলকে ভোট দিবে এবং আপনি না ভোটের পক্ষে ধরেন ভোট চাইছেন, আপনার ওই আহ্বান শুনবে না, হ্যাঁ ভোট দিয়ে দিবে। এরকম হতে পারে। আপনি ধরুন বিএনপি না ভোটের ক্যাম্পেইন করছে, ধানের শীষে ভোট দিয়ে আবার ওই লোক হ্যাঁ ভোটও দিতে পারে। সো আলটিমেট রেজাল্টটা নাগরিকদের দিক থেকে আসবে। আমি বিশ্বাস করি পলিটিক্যাল পার্টিগুলিতে এই জায়গায় সিরিয়াসলি রেসপন্সিবল হতে হবে, যা আমরা এমন কোনো আচরণ করব না যার ফলে বাংলাদেশ বিরোধী যে শক্তি আছে তারা সুযোগটা নিয়ে নেক। বিকজ আমাদের আলোচনার সবগুলি পথ খোলা, কোনো জায়গায় আমরা পথ বন্ধ নেই, আলোচনার দুয়ার বন্ধ না, এটা মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে জুলাই সনদ এবং বিচারের রুটম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। গতকাল রংপুরের একটি অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি, এবং তিনি আরো বলেছেন আমরা দ্রুত নির্বাচন চাই, দেশে একটি নির্বাচিত সরকার প্রয়োজন, দেশে স্থিতিশীলতা প্রয়োজন, আস্থা প্রয়োজন, এই কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া প্রয়োজন। আলাউদ্দিন মোহাম্মদ, জুলাই সনদ এবং বিচারের রুটম্যাপ বলতে আসলে আপনার নেতা কি বুঝিয়েছেন? আমার মনে হয় যে এই বিষয়টি এখন সবার কাছে পরিষ্কার, যেহেতু জুলাই সনদ ঘোষিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, পাশাপাশি আপনার বাস্তবায়নের একটা স্পষ্ট রূপরেখা জাতির সামনে পেশ করা হয়েছে। এখন এইটার বিপক্ষে অথবা এটা নিয়ে যদি আবার কোনো সংশয় তৈরি যাতে না হয়, আমার মনে হচ্ছে যে আহ্বায়ক সেই আহ্বান জানিয়েছেন। উনি বলেছেন যে নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই। না, যদি এই সনদ বাস্তবায়নের জন্য যে রূপরেখা দেওয়া হলো, যদি এটা নিয়ে বড় সংঘাত বেঁধে যায়, তাহলে তো আসলে নির্বাচন একটা অনিশ্চিত গন্তব্যের দিকে যাবে। তো যদিও একই সাথে তিনি নিজেই স্পষ্ট করেছেন যে কেন আমাদের নির্বাচন প্রয়োজন, মানে আমাদের
শুরু থেকে যে আর্টসটা ছিল সব সময় যে আমাদের নির্বাচন বিরোধী, নির্বাচন পিছিয়ে দেওয়া, খুব পেটি কিছু কারণ দেখিয়ে নির্বাচন পিছালে হয়তো আমাদের এই সুযোগ বাড়বে, ওইটা বাড়বে দেখানো হচ্ছিল। কিন্তু আমরা বারবার বলে আসছিলাম যে আমরা বাংলাদেশের কিছু মৌলিক পরিবর্তন চাই। হ্যাঁ, এই মৌলিক পরিবর্তনের জায়গাটা যদি আমরা নিশ্চিত না করতে পারি তাহলে নির্বাচনটা কিন্তু টেকসই হবে না। নির্বাচন তো 7 জানুয়ারি 2024 সালেও হয়েছিল। এই নির্বাচনটা এত হাজার কোটি টাকা খরচ করে 6 মাস তো টেকসই হলো না। ধরেন এখন কি আমরা এমন একটা নির্বাচনের দিকে যাব, নির্বাচনের পর জনগণ আবার মনে করবে যে না এই নির্বাচন দিয়ে তো আসলে কিছুই হলো না। হয়তোবা নির্বাচনের পূর্বে এখন যে অবস্থা আছে এই অবস্থায় আপনি বিভিন্নভাবে জনগণকে ভুলিয়ে ভালিয়ে এই সংস্কার উপেক্ষা করে নির্বাচন করে ফেললেন। যদি ধরেন 3 মাসের মধ্যে নির্বাচন হতো সেই দাবি অনুযায়ী, 7 অগাস্টের দাবি অনুযায়ী, তখন কি হতে পারতো আমরা এখন যদি কল্পনা করে দেখি। তাহলে এই যে জাতির মধ্যে 10 মাস ব্যাপী সংস্কার প্রশ্নে যে তর্ক বিতর্ক, অনেকগুলো মত দ্বিমতের পর যে একটা ঐকমত্য আসা গেছে, এটা তো নতুন করে আমদানি হয় না, এটা তো ছিল। এই জিনিসটাকে কি উপেক্ষা করা হতো না? তো আমাদের যে বিষয়টা মনে হয় যে এই নির্বাচন নিয়ে যে সংশয়, এই সংশয়ের মূল যেই আপনার কারণ, এই কারণটাকে উপেক্ষা করে আমরা একে অপরের দিকে এতদিন কাদা ছড়িয়েছি। এখন নির্বাচনের জন্য আমাদের উচিত না যে একে অপরকে বিভিন্নভাবে আপনার ঘায়েল করা, যে তুমি নির্বাচন চাও না, তোমার কারণে পিছিয়ে যায়। তো সেটা আমাদের আহ্বায়ক খুব স্পষ্ট করেছেন। দ্বিতীয়ত হলো যে বিচার, আমরা ইতিমধ্যে বিচারের ভালোই অগ্রগতি দেখেছি। সবচেয়ে বড় বিষয় যে অগ্রগতি যাতে থেমে না যায়। আমরা যেই আপনার দেখেছি যে সিভিলিয়ান আদালতে এখানে মিলিটারি পার্সোনেলসরাও হাজির হয়েছেন। তো এটার মাধ্যমে কিন্তু আপনি যদি জনগণের দিকে তাকান, জনরায় কিন্তু এখন এই প্রক্রিয়ার পক্ষে আছে। সরকারের প্রতি যেভাবে আস্থা বেড়েছে, একই সাথে সেনাবাহিনীর প্রতি আস্থা বেড়েছে। সেনাবাহিনী যে এখানে বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে আপনার প্রতিশ্রুতিবদ্ধ, যদিও সেখানে কিছু ফ্লজ আছে, তারপরও ধরেন জনগণ কিন্তু তাদেরকে আপনার সেইভাবে এপ্রিসিয়েট করছেন। তো আমাদের যে চাওয়াটা হলো যে নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হতে হবে। নির্বাচন নিয়ে আমরাও এই সরকারের যেই প্রতিশ্রুতির সাথে একমত। আমরা চাই বাংলাদেশ একটি গণতান্ত্রিক ধারায় যাক, তবে কখনোই যাতে এমন পরিস্থিতি তৈরি না হয় যার কারণে আপনার নির্বাচন পিছিয়ে যেতে পারে, অথবা আপনার এই সংস্কার প্রক্রিয়া অথবা বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। ফয়েজ আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন যে, যেটা বলছিলাম, যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন আর কোনো সুযোগ নেই। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে গণভোটের তারিখ ঘোষণায় যত দেরি হবে জাতীয় নির্বাচন তত সংকটের মধ্যে পড়বে। জামাতের আরেক নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আগামী নির্বাচন ঠিক সময়ে হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে নির্বাচন কোনো কারণে পিছিয়ে গেলেও জুলাই সনদের বাস্তবায়ন যেন না পিছায় সে দাবি তিনি জানিয়েছেন। এই যে আলোচিত দুটো রাজনৈতিক দলের নেতাদের কথাবার্তা, তাদের বক্তব্য, আপনার মূল্যায়ন কি? প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক নেতাদের যেই বক্তব্যগুলি আপনি শোনালেন, এর মধ্যে কিছু অংশ আমার কাছে রাজনৈতিক, আর কিছু অংশ তাদের আহ্বান হিসেবে আমি আপনার বক্তব্য দেওয়ার আগে আমি একটু যোগ করে দিতে চাই, কিন্তু এই ধরনের বক্তব্য কিন্তু সাধারণ মানুষকে প্রভাবিত করে এবং নেতিবাচকভাবে প্রভাবিত করে, এটা কিন্তু অস্বীকার করতে পারবেন এখন না। এই মূল্যায়নটা ওনারা করবেন। কারণ আমি বিশ্বাস করি যে এই যে রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বলছেন, যেমন ধরুন জনাব নাহিদ ইসলামের বক্তব্যের একটা অংশ যে বিচারের রোডম্যাপ, ওনারা কিন্তু এটা যখন মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন তখন এই আলাপটা তুলেছেন। এটা ট্রু যে আপনি যেভাবেই আমরা চিন্তা করি না কেন, যেভাবেই বলি না কেন, এখন পর্যন্ত এনসিপিকেই ধরে নেওয়া হয় যে জুলাই অভ্যুত্থানের যেই স্পিরিটটা সবচেয়ে বেশি হয়তো তাদের মধ্য দিয়েই রিফ্লেক্টেড হয়। সেক্ষেত্রে তারাও এক ধরনের দায়বদ্ধতার মধ্যে থাকে যে শহীদ পরিবার যারা রয়েছে, যারা আহত রয়েছে, নিহত রয়েছে, সো যেহেতু তাদের নেতৃত্বে হয়েছে, রাইট, তারাও এক ধরনের দায়বদ্ধতা বোধ করে। সেখান থেকে বিচারটা তো নিশ্চিত করতে হবে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে রাজনৈতিক দায়বদ্ধতা এবং মানবিক দায়বদ্ধতা, সেখান থেকে তারা এই কথাগুলি বলবে, এটা খুব স্বাভাবিক। একই সঙ্গে এই নেতৃত্ব কিন্তু বিশ্বাস করে বা সচেতন এই বিষয়ে যে বিচারটা আসলে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় না। তারা যে রোডম্যাপের কথা বলছে সেটাও পরিষ্কার করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে, যে আমরা অমুক দিনের মধ্যে আপনি শেষ করে দিবেন। এবার আমরা একটা প্রক্রিয়ার কথা জানতে চাই যে
কোন কোর্টের বিচারগুলি কোন প্রক্রিয়ায় কত সময়ের মধ্যে কিভাবে অগ্রসর হতে পারে, জি। এই ধারণাটুকু নিয়ে সামনে আসা, এটা খুব পজিটিভ জিনিস, এটা নেতিবাচক কিছু নয়। আবার উনি বা অন্য নেতারা যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন, দেখুন জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না, এটা প্রক্রিয়া এখন আপনারা সবাই মিলে সম্মত হয়ে গণভোটের দিকে গিয়েছে। সো সেই গণভোট যদি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে হাঁ ভোট দেয়, আপনারা যদি মানুষকে কনভিন্স করতে পারেন, যদি মনে করেন যে হাঁ ভোট দেওয়া প্রয়োজন, তাহলে সেটা হবে। অন্যথা মানুষ যদি না ভোট দেয়, আপনারা যাই বলেন না কেন, এতে কিছু যাবে আসবে না না, মানুষের যদি মেজরিটি মানুষ না ভোট দেয় সেখানে তো সুতরাং বাস্তবায়নের প্রশ্ন আসে না। সুতরাং আমি মনে করি, এই জন্য আমি বলছি ওটা রাজনীতি। আর নির্বাচন পিছিয়ে যাওয়া, নির্বাচন নিয়ে শঙ্কা, নির্বাচন হবে না, এই বিষয়ে একটা পরিষ্কার কথা বলতে চাই। ইন্টারিম গভর্নমেন্ট, প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন গভর্নমেন্ট ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন করবে। জি। এর কোনো বিকল্প এই সরকারের হাতে নেই। সরকার অন্য কোনো বিকল্প নিয়ে ভাবে না। আপনি যদি খেয়াল করেন দেখবেন সরকারের সাম্প্রতিক সময়ে সরকারের সকল কর্মসূচি, সকল কর্মকাণ্ড নির্বাচন ঘিরে। সরকার একটা ভালো নির্বাচন করতে চায় এবং সরকার এ বিষয়ে অত্যন্ত মানে ইতিবাচক এই কারণে যে রাজনৈতিক দলগুলির কাছ থেকে একটি ভালো নির্বাচনের জন্য যে ধরনের সহযোগিতা পাওয়া প্রয়োজন সেগুলির প্রতিশ্রুতিও মিলছে নানান ফর্মে। সুতরাং সরকার আশা করে, ইন্টারিম গভর্নমেন্ট আশা করে যে এই সময়ের মধ্যে ভালো একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরাং নির্বাচনের নিয়ে সরকারের দিক থেকে অ্যাটলিস্ট কোনো ধরনের সন্দেহ, সংশয় বা বিকল্প চিন্তার কোনো অবকাশ নেই। সরকারের সকল কার্যক্রম নির্বাচনমুখী। ফয়েজ আহমদ এবং আলাউদ্দিন মোহাম্মদ, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।